একটা বড় ধরনের সংস্কার, যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনও যদি মনে করে যে এই ধরনের সংস্থার প্রস্তাবনা তৈরি করবে, তাহলে 2 বছর লেগে যাবে। অনাস্থাটা তৈরি হয়েছে, আমি মনে করি এটা তৈরি হওয়ার জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের একটা বড় অংশের অবশ্যই ব্যর্থতা। ডাকসুর নির্বাচন মানে মোটামুটি কি এই 2-4-6 মাসে হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? ডাকসুর নির্বাচন হওয়ার আগে ভিসির দায়িত্বশীল হইতে হবে। শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি থাকতে চায় তাহলে তাকে জোর করে থাকতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি সংলাপে, এবং আপনাদের জানতে চাওয়া যে প্রশ্নগুলো রয়েছে তা নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো আলোচনার বিষয়বস্তু আবারও অস্থিরতা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন ছাত্রনেতা এবং জাতীয় রাজনীতিতেও যারা ভূমিকা রাখছেন। পরিচয় করে দিচ্ছি। বাম পাশে রয়েছেন মোহাম্মদ আরিফিন হিজবুল্লাহ, সদস্য সচিব আপ বাংলাদেশ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মানসুরা আলম, দুঃখিত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও অস্থিরতা। আসলে এই অস্থিরতার অন্যতম একটি জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় দাবি আদায়ের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে যারা সবচেয়ে এগিয়ে থাকে প্রথম সারিতে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মধ্যরাতে কিন্তু রক্ত ঝরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রথমে আমরা এই অনুষ্ঠানের শুরুতে তার রুহের মাগফিরাত কামনা করি। শাহরিয়ার আলম সাম্যর ছাত্র দলের নেতা ছিলেন তিনি। এছাড়া দেখেছেন যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে, পুলিশের তারা বাধার সম্মুখীন হয়েছে, লাঠিচার্জ, টিয়ার সেলের ধোঁয়ায় তারা কিন্তু আহত হয়েছেন। 6 দফা দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে, আন্দোলন কুয়েটের অচল অবস্থা কাটেনি। তারই পাশাপাশি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা রয়েছে, নার্সিং শিক্ষার্থীরাও আন্দোলন করছে। সব কিছু মিলিয়ে আলোচনা করব। শুরুতেই যেতে চাই মানসুরা আলম আপনার কাছে। ছাত্রদল করেন, দীর্ঘদিনের সহকর্মী চলে গেল। সর্বশেষ যদিও 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু জানতে চাই আপনাদের পর্যবেক্ষণ কি? এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন? এখন পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য কোনো কিছু জানি না। আমাদের ভাই মারা গিয়েছে, তাকে খুন করা হয়েছে যেই বিশ্ববিদ্যালয়ে, যেই ক্যাম্পাসে তার সবচেয়ে নিরাপদ থাকার কথা। আমরা ফ্যাসিজম কাটিয়ে এসেছি, আমরা এই জুলাইয়ের আগুন ঝরা দিন কাটিয়ে এসেছি। সেই সব দিন পার করে এখন এই মুহূর্তে যখন স্ট্যাবিলিটির প্রত্যাশা করছি, যখন দেশ গড়ার কথা বলছি, সেই সময় আমাদের একজন সহযোদ্ধাকে নির্মমভাবে খুনের শিকার হতে হইল তারই ক্যাম্পাসে। এখানে রাজনৈতিক উদ্দেশ্য কি আছে, কি থাকতে পারে, আমি এখনো জানি না। যদি থাকে, সেটা যদি পরবর্তীতে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, সেটা অন্য জিনিস। এই মুহূর্তে যাদের দায়িত্ব নেওয়ার কথা, যাদের দায়িত্বশীল হওয়ার কথা, তারা সেই দায়িত্বগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন, যার জন্যই আমার ভাইয়ের লাশ পড়েছে এখানে। সেটা শুধু কিন্তু আজকে সাম্য নিহত হয়েছে তা না, সাম্যর আগেও ক্যাম্পাসে লাশ পড়েছিল, পারভেজ হত্যা হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদেরই আরেক ছোট ভাই। তো এই যে বারবার ঘটনাগুলো ঘটছে, এবং আপনি রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলতেই পারেন বা জিজ্ঞেস করছেন যেই প্রেক্ষাপট থেকে, যে ক্যাম্পাসে এখন পর্যন্ত 2টি লাশ পড়েছে, 2টি ছাত্রদলের কর্মী। তো কেন বারবার ছাত্রদল সেটা শিকার হচ্ছে? কেন আমরা যখনই কথা বলতে চাচ্ছি তখনই বিভিন্ন ধরনের সামাজিক প্রতিবন্ধকতা তো আছেই, আমাদেরকে লাশও হয়ে যেতে হচ্ছে। মানসুরা, আপনি বলছেন যারা দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব নেয়নি, কারা স্পষ্ট করবেন? সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রানিং শিক্ষার্থী, তার দায়িত্ব নেওয়ার কথা ছিল তার ভিসির, তার প্রক্টরের। জি, তার ক্যাম্পাসের মধ্য থেকে কোনো ধরনের দায়িত্ব জ্ঞানহীন পরিস্থিতির মধ্য থেকে সে কিন্তু নিহত হয়েছে। যদি তার ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার থাকতো, যেভাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল প্রক্টরের, তার ভিসির, তাহলে সে আজকে হয়তো বেঁচে থাকতো পৃথিবীতে। তো এখানে
ভিসি প্রক্টর দায়িত্বশীল যারা পুলিশ প্রশাসন জি সবারই দায়িত্বজ্ঞানহীনতা সে জায়গায় ছিল। জি আরিফিন হিজবুল্লাহ, গোটা ঘটনাগুলো আপনারা সচেতন এই প্রজন্মের যারা শিক্ষার্থী, আপনারা বাংলাদেশের হলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে আপনারা ছিলেন, আলাদা করে হলেও আপনাদের পর্যবেক্ষণ কি? এখানে মনসুরা বেশ কিছু কথা বলেছে। একটি বিষয় হচ্ছে যে যে ঘটনাটি ঘটেছে সেটিকে কি আপনি ক্যাম্পাসের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতা বা তত্ত্বাবধান ল্যান্ডের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের যে বিষয়টি, সেটিকে কি আপনি ক্যাম্পাস হিসেবে মনে করেন কিনা, যে ক্যাম্পাসেই এটি নিহতের ঘটনা ঘটেছে? আর ব্যথাতুর মনে নিশ্চয়ই মনসুরা বলেছেন সহকর্মী সহযোদ্ধা হারানোর জায়গায় যে যারা দায়িত্ব নেয়ার কথা তারা ওইভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, আপনি কি মনে করছেন? না, ক্যাম্পাসের মনে করা বা না মনে করার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। জি, ফলে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর তাদের একটা দায়িত্বের জায়গা অবশ্যই থাকে। নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে তারা কতটুক দায়িত্ব পালন করছেন সে ব্যাপারে তারা অবশ্যই শিক্ষার্থীদের এই প্রশ্নগুলোর জবাব দিবেন। এবং বিশেষত এইখানে প্রশাসনের যারা আছেন এবং এখানে সিটি কর্পোরেশন, আপনারা জানেন যে অলরেডি এটা নিয়ে এই জায়গাটা সিটি কর্পোরেশনের আওতাধীন এবং এই পুরো এরিয়াটার মধ্যে নিরাপত্তা নানানভাবে বিঘ্নিত হওয়ার অনেক উপায় উপকরণ আছে বলে দীর্ঘদিন ধরেই এগুলা আলাপ কিন্তু চলে আসছে দীর্ঘদিন। ফলে এই জায়গাটার দায়িত্ব প্রাথমিকভাবে অবশ্যই প্রশাসনের দায়িত্ব। ফলে পুলিশ প্রশাসনের আরো বেশি সক্রিয়তা আমরা সেখান থেকে আশা করছি। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই গত 10 মাসে আমরা কিন্তু বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই কথাগুলো শিক্ষার্থীরা এবং নানানজন কিন্তু বলেছেন যে এটা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বের মধ্যে পড়ে যে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভেট করা। নিশ্চয়ই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাক্টিভেটেড না হয় এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে যদি তারা ব্যর্থ হয় তাহলে এটা নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। তো যখন কেউ নিহত হয়, কাউকে খুন করা হয়, তখন কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে। প্রশ্ন হচ্ছে এই দায়িত্বটা কে নিবে। আমরা মনে করি যে এটা প্রথমত পুলিশ প্রশাসনের জুরিসডিকশনের মধ্যে পড়ে, তাদের এটার জন্য তারা রেসপন্সিবল হওয়া উচিত। এবং এইভাবে যদি জুলাইয়ের আন্দোলনের আমাদের যারা সহযোদ্ধা, জুলাইয়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের নিরাপত্তাও যদি এভাবে বিঘ্নিত হয়, ছাত্র নিরাপত্তা বিঘ্নিত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুস্পষ্টভাবে জবাব দিতে হবে। আবারও ফিরছি মনসুরা আপনার কাছেই, সেটি হচ্ছে যে আমরা এই ঘটনা যদিও দুঃখজনক ঘটনা, তারপরে দেখলাম যে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে ভিসিকে দেখেছি এবং তিনি এসছেন। এটি হয়তো সেই বিষয়টিকে এখন পর্যন্ত, এই ঘটনার এখন পর্যন্ত প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের তৎপরতাকে কিভাবে মূল্যায়ন করছেন? আগে তো নিশ্চয়ই দায়িত্বের, নিরাপত্তার ঘাটতি আছে। এটি আমরা যারা গণমাধ্যম কর্মী আমরাও সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে কম বেশি জানি। ঐতিহাসিক যে উদ্যানটির, সেখানে নানাবিধ সংকট, রাতের বেলা, দিনের বেলাও আমরা দেখেছি যে ওখানে মাদক বিকিনির একটি হাট বসে। হ্যাঁ, তো এই সার্বিক বিষয় মিললে আমি একটু পরের এই পর্যন্ত আন্দোলন হলো অথবা শিক্ষকদের গত ফ্যাসিস্ট আমলের ঘটনা ঘটলে যে ধরনের অ্যাটাচমেন্ট, সেই যদি তুলনামূলক করেন সেই একই কি মনোভাব শিক্ষকদের, শিক্ষক পরিষদের, নাকি একটু পাল্টিয়েছে? আমি এখানে আসলে বিশেষ করে শিক্ষক বা এই যে উপাচার্যের জায়গা থেকে, মানে আমাদের ভাইস চ্যান্সেলরের জায়গা থেকে উনি যেই দায়িত্বশীল হওয়ার কথা ওনার, প্রথমত আপনাকে বলি যে কালকে রাতে উনি 3 ঘন্টা পরে গিয়েছেন সেই জায়গাটায়। মানে লাস্ট গিয়েছে সেই জায়গাটা, যাওয়ার পর থেকে আমরা ওই জায়গায় ছিলাম, 3 ঘন্টা পরে গিয়েছেন। যার জন্য কিন্তু যারা ছিল এখানে দাঁড়িয়ে আরো বিক্ষুব্ধ হয়েছে ঘটনাটায়। আমি নিজেই ছিলাম যে উনি কি করতে আসছেন এখানে, তামাশা দেখতে? যে এতক্ষণ সময় গেল, মানে মানুষজন তো অনেক ছিলেন। আমরা ওখানে ছিলাম ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে। ভিসি স্যার কি সেখানে ছিলেন? উনি সেখানে ছিলেন কিনা জানি না, মানে উনি যে সেই উনি আসবে সে ধরনের কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছিলাম না। প্রক্টর একবার গিয়েছেন, উনি সাথে সাথেই গিয়েছেন কিছুক্ষণ পরেই, ঘটনা শোনার পরপরই। স্বাভাবিকভাবে উনি থাকবেন, সেটা যাওয়ার কথা।
এফ রহমানের প্রভোস্ট তিনিও গিয়েছেন, মানে আমাদের সাম্যর যে হলের অ্যাটাচড সেই প্রভোস্ট উনিও গিয়েছেন, উনিও সাথে সাথে গিয়েছেন, কিন্তু ভিসি উনি এতক্ষণ লেট করলেন। তো স্বাভাবিকভাবে সবারই সংক্ষুব্ধ থাকার কথা। আর এটা তো আমরা আমাদের সহযোদ্ধা হারিয়েছি, নিশ্চয়ই শিক্ষার্থীরা তাদের বন্ধুকে হারিয়েছে, ছোট ভাই, কারো বড় ভাই। স্বাভাবিকভাবে ওনার ওখানে গেলে ওনাকে কেউ ফুলের মালা দিয়ে ওখানে বরণ করবে না। ওনার প্রতি সবাই সংক্ষুব্ধ যে আপনার জন্য এই ঘটনা ঘটেছে, এবং আলটিমেটলি উনিই দায়ী। অভিভাবক হিসেবে আপনার দায়িত্বটা নিতে হবে। তো আমি এখন দেখতে পাচ্ছি, এবং সেই মুহূর্তে আর পরেও আমরা দেখেছি যে উনি আলটিমেটলি ভিকটিম নিজে নিচ্ছেন আর কি, নিজে ভিকটিম হয়ে যাচ্ছেন। যে ওইখানে বলতেছেন যে আমাকে মেরে ফেল বা এই টাইপের যে বিষয়, অত্যন্ত ইমোশনাল হয়ে উনি এই ধরনের আচরণ করছেন। মিনিমাম কোনো প্রফেশনালিজম এখানে দেখতে পাচ্ছি না যে ঠিক আছে মানুষ এখানে সংক্ষুব্ধ, তারা তাদের সহযোদ্ধা হারিয়েছে। উনি তো সেই ছেলেটিকে হয়তো চিনতেন না। মানসুরা, এখানে কি ভিন্নভাবে একটু দেখার কোনো সুযোগ আছে? অনেক জায়গায় কিন্তু মব হচ্ছে, তো বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটলে সেখানে কোনো কেউ শিক্ষকরা গেলেন, তিনি নাজেহাল হবেন কিনা এই নিশ্চয়তারও তো একটা ব্যাপার থাকে। আমি ঠিক জানতে চাচ্ছি আসলে আপনি সেখানেই দেখেন যে কালকে একজনকে খুন করা হয়েছে, সে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, তারপরেও কিন্তু কেউ কারো গায়ে হাত তুলে সাধুবাদ পাওয়ারই যোগ্য। সেম ক্ষেত্রে আপনি কুয়েটের ঘটনাটির কথা মনে করেন, যে শিক্ষকেরা সরাসরি নাজেহাল হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, সেখানে কেউ খুনও হয়নি, একটা হাঙ্গামা হয়েছে, এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়েছিল সেই ঘটনা নিয়ে। সেই জায়গা থেকে কালকে খুন হওয়ার পরেও ভিসিরে এই অত্যন্ত মানে উত্তেজিত আচরণ করার পরেও এখানে যারা উপস্থিত ছিলাম আমরা কিন্তু কেউ ওনার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ওনার কাছ থেকে প্রশ্ন জানতে চাচ্ছি যে আপনি এখন কেন আসছেন। আমি সেটা করবই, আমার সহযোদ্ধা হারিয়ে গেছে এখান থেকে, আপনি দায়িত্বশীল, আপনি আসছেন, আপনাকে আমি প্রশ্ন করব না? আপনার তো সেই পদে থাকার যোগ্যতাই নেই। আরিফিন, আপনার কাছে আবার একটু ফিরি, সেটি হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে বিষয়টি আসলে বলছিলাম, সেটি নানা সময় আমরা শুনেছি যে পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন রাজনৈতিক ব্যানারও অনেক সময় আমরা শুনতে পাই। প্রভাবশালী পক্ষই তো করে সেটি, তার সাথে প্রশাসনের লোকজনও আমরা আমাদের অনুসন্ধানে অনেক সময় দেখেছি। প্রশ্ন হচ্ছে, যে ছাত্র জনতা আপনারা বিশাল এই যে রাষ্ট্রের শক্তিকে উল্টে দিলেন, সেই ছাত্র জনতা সেই ক্যাম্পাসে এ ধরনের আপনার অনভিপ্রেত ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হয়, মাদকের বিকিকিনিও হয়ে থাকে, ভবঘুরেরা ঘুরে বেড়ায়, গ্রহণ করে, তাদের বিরুদ্ধে তো আপনাদের কখনো কোনো আন্দোলন দেখলাম না, করছেন না কেন? আসলে 5ই আগস্টের মধ্য দিয়ে খুনি হাসিনা পালায়ে গেছেন, এই ঘটনাটা ঘটছে, সে ভারতে পালায়ে গেছে। কিন্তু 5ই আগস্টের পরে ধরেন এই 17 বছর 16 বছর ধরে যে হাসিনা রেজিম, তার যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। তো ফলশ্রুতিতে আমরা কিন্তু যদি আপনি বলেন যে এই ঘটনাগুলো প্রতিহত করা বা প্রতিরোধ করার দায়িত্ব আসলে কার, এই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী। মানে বাংলাদেশে কোথাও যদি মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোর অভয়ারণ্য কোনো জায়গা পরিণত হয়, সেটার দায়িত্ব অবশ্যই পুলিশ প্রশাসনের উপর বর্তায় যে সেই জায়গাকে তারা মুক্ত করবে। এখন আমি এইটা ওই পুলিশ প্রশাসনের হাত থেকে বাদ দিয়ে নতুন আরেকটা পুলিশ ছাত্রদের হাতে দায়িত্ব দিতে পারি না। দায়িত্বের মধ্যে পড়বে যে তারা এই জায়গাগুলো মুক্ত করবে। আসলে না, আপনি যখন আপনার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যখন ভোটার অধিকার কেড়ে নিচ্ছে, যখন ফ্যাসিবাদ কায়েম হচ্ছে, তখন আপনি এটি বৃহৎ রাজনৈতিক দল করবে সেটি আপনারা থামেননি, অন্যায়ের প্রতিরোধ করেছেন। এখানে এসে আপনারা পুলিশকে দায়িত্ব দিতে চান কেন? না, ল এন্ড অর্ডার, মানে এখানে আপনাদের দুর্বলতাটা কি? না, এখানে দুর্বলতা নয়, আপনি আইন হাতে তুলে নিতে বলছি না, কিন্তু আপনাদের এরকম কোনো সংগঠনেরই তো আমরা দেখিনি যে সোহরাওয়ার্দী মাদক মুক্ত করবেন, এরকম আপনাদের কোনো আন্দোলন আমরা দেখিনি। সেই ধরনের আন্দোলনের এই ব্যাপারটা নিয়ে কথা উঠতে পারে যে এরকম সম্মিলিত আন্দোলনের প্রয়োজন আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি বলি যে এই জায়গাগুলো আসলে মুক্ত করার দায়িত্ব কার, তাহলে এটা কখনোই কোনো ছাত্রর হাতে এইভাবে পড়বে না। এবং আমরা যদি এইভাবে ছাত্রদের হাতে বা অন্য কারো হাতে এই বিভিন্ন সমস্যা সমাধানের দায়িত্বগুলো দিয়ে দেই, তাইলে কিন্তু
এই 5ই আগস্টের পরে আমরা যে নতুন রাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টার মধ্যে আছি সেটা আর কখনোই হবে না। প্রেসার গ্রুপ হিসেবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে একজোট হলেন, শহীদ মিনারে আপনারা শেষ করে ঘোষণা দিয়েই শাহবাগে চলে গেলেন। সেখানে আপনি মনে করলেন না যে এটি সরকার প্রধানকে চাপে না ফেলে একটু সময় দিব, ভাবলেন যে না যথাযথ সময়, আর দীর্ঘদিনের ক্যাম্পাস সংলগ্ন এই বিষয়গুলো মুক্ত করতে আপনারা এটি কেন ভাবছেন আমি জানি না। বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ আরিফিন হিজবুল্লাহ আপনার কাছে আমি ফিরছি, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলম আপনার কাছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো আমরা একটু একদমই, যেহেতু আপনারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন, সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট সহ নানা সংকটের নিয়ে আজকে মার্চ টু যমুনা করেছে। এটিতে আপনি পুলিশ বাধা দিয়েছে দেখেছেন যে পন্থায়, অনেকেই সেগুলোকে হয়তো বা নানাভাবে বিশ্লেষণ করে, আপনাদের বিশ্লেষণটা শুনতে চাই। বিশ্লেষণ দেখুন, যদি নিয়ম হয় কোনো কিছু, সেটা সবার জন্য এক নিয়ম হওয়া উচিত। কয়েকদিন আগে আমরা যমুনায় দেখলাম যে যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে লোকজন একত্রিত হচ্ছিল। তো এখানে স্পষ্টত আজকের যেটা বা এর আগেও একটা গ্রুপ গিয়েছিল সেখানে যমুনার সামনে, যাদেরকে পুলিশ পিটিয়েছিল। এই ধরনের আজকে যেরকম হলো সেই ধরনের সিচুয়েশন তৈরি করেছিল টিয়ার গ্যাস সহ অন্যান্য সাউন্ড গ্রেনেড দিয়ে। তো ওই দিন আমরা যেটা দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে, সেটা কিন্তু সিচুয়েশন আলাদা ছিল নিশ্চয়ই। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু ওদের এক্সপেকটেশন সে জায়গায় থাকতেই পারে যে আগের দিন ওইখানে একটা মঞ্চ টানানো গিয়েছে, সেখানে মানুষ অবস্থান করতে পেরেছে তাদের দাবি নিয়ে, দাবি যেটাই হোক, আমরাও পারি। এটা এক ধরনের এক্সাম্পল সেট করা। কিন্তু আপনি যখন সেই জায়গা থেকে পিছিয়ে আসেন এবং আজকে তাদের উপর আক্রমণ করেন, আগের দিন কেন করেননি, আজকে কেন করেননি, এগুলো হচ্ছে ডিসক্রিমিনেশন। তো আপনি যখন রাষ্ট্রের গার্ডিয়ানশিপের জায়গায় থাকেন, আপনি যখন দায়িত্বে থাকেন, তখন অবশ্যই আপনার এই ডিসক্রিমিনেশন গুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। কারণ আপনি জানেন যে এই আন্দোলনের পরে সরকারের পক্ষ থেকে কিন্তু এই গোটা এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে বলা হয়েছে, দিস দ্য লাস্ট। এবং আগেও যদিও ছিল, এই একই ঘোষণা আগেও ছিল। জি, আগে ছিল, তারপর ভঙ্গ হয়েছে, আবার দেওয়া হয়েছে, আবার ভঙ্গ হবে। এই ধরনের এটা খেলার মতো হয়ে গেল এটা বিষয়টা। এবং আলটিমেটলি যেটা হচ্ছে, এই যে মানুষ দুই দিন পরে পরে এক একটা গ্রুপ তৈরি হচ্ছে, তারা তাদের দাবি দেওয়া নিয়ে সেই দিকে আগাচ্ছে। দাবি দেওয়া নিয়ে যে আগাচ্ছে, এটার কারণ হচ্ছে যে দাবি দেওয়া যখন সুষ্ঠুভাবে আপনার নিকট উপস্থাপন করা হচ্ছে, আপনি সেগুলো শুনছেন না, সেগুলো নিয়ে আপনি কার্যক্রম চালাচ্ছেন না, যার জন্য কিন্তু মানুষ একত্রিত হয়ে সর্বোচ্চ দাবিটা নিয়ে সর্বোচ্চ যিনি গার্ডিয়ান আছেন বা রুলিং এ আছেন তার কাছে যাচ্ছেন যে আপনি দেখেন বিষয়টা আপনার কাছে এসেছি। তো এটার কারণ হচ্ছে যে স্টেপ বাই স্টেপ তারা যে দাবি নিয়ে যাচ্ছে, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া, সেগুলো পূরণ হচ্ছে না। তাই আরিফিন, এই যমুনা কি সবাই আপনারা টার্গেট করেন কেন? যমুনায় যেমন আজকে তো যমুনাতে প্রধান উপদেষ্টা ছিলেনও না, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারপরও মাস্টার যমুনা হলো। এবং এটি তো ঠিক যে এটি কেপিআই সর্বোচ্চ একদম নিরাপত্তার জায়গায়। এর আগেও আপনারা, যদিও সেই আন্দোলনকে অনেকে বলেছে যে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল, উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ বা কোনো এক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গরম নিভৃতের জন্য পানীয় দেওয়া হচ্ছিল সবাইকে। এই যাই হোক, এটি তো আকাঙ্ক্ষিত, এই সরকারও অভ্যুত্থানের ফসল নিশ্চয়ই। তো যমুনার দিকেই কেন যেতে হচ্ছে? আগে যেরকম আমরা শুনতাম যে সব কিছুই এক জায়গায়, সব কিছুই শেখ হাসিনা, সব দাবি নিয়ে যমুনায় যেতে হচ্ছে কেন সবাইকে? এটা দুঃখজনক যে আমাদের গণ অভ্যুত্থানের পরে যে সরকার আসলো, সেই সরকারে, এই ইন্টারিম সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছেন, জি, যে কোনো দাবি দেওয়ায় তাদের কাজ পর্যন্ত যাওয়ার পরে সেই দাবি দেওয়াগুলো পূরণ হচ্ছে না, বা যে কোনো কারণেই হোক, এই উপদেষ্টারা বাংলাদেশের মানুষের এই কনফিডেন্সটা অর্জন করতে পারেন নাই যে মানুষ এই আস্থাটা রাখতে পারে যে তার কাছে গেলে দাবি দেওয়াটা পূরণ হতে পারে। এই যে অনাস্থাটা তৈরি হয়েছে, আমি মনে করি এটা তৈরি হওয়ার জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের একটা বড় অংশের অবশ্যই ব্যর্থতা, যে জনগণকে তারা সেই কনফিডেন্সে আনতে পারেন নাই। ফলশ্রুতিতে সবাই মনে করছেন যে তাইলে আমাকে বোধহয় এই দাবিটা দেওয়াটা নিয়ে যমুনাতেই যাইতে হবে। ফলে যমুনাতে যাওয়াটা
ডক্টর ইউনূসের থাকা বা না থাকার সাথে সম্পৃক্ত না। যমুনাতে যাওয়াটা একটা সিম্বলিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ওইখানে গেলে হয়তো আমার ভয়েসটা কেউ একজন শুনবে। শিক্ষার্থীদের প্রতিনিধি এখনো তো উপদেষ্টা পরিষদে আছে। হ্যাঁ, শিক্ষার্থীদের তাদেরও কি আমল মানে আস্থায় নিতে পারছে না শিক্ষার্থীরা? না, শিক্ষার্থীদের প্রতিনিধি উপদেষ্টায় আছেন। এখন শিক্ষার্থীদের প্রতিনিধিদের কাছে ছাত্ররা যাচ্ছেন, যাওয়ার পরে নিশ্চয়ই দাবি দেওয়া পূরণ হচ্ছে না, তারপরে আবার যমুনার দিকে যাচ্ছেন। অর্থাৎ এটা শিক্ষার্থীদের প্রতিনিধি থাকা বা না থাকার সাথে সম্পর্ক কম, বরঞ্চ সামগ্রিকভাবে উপদেষ্টারা যারা আছেন তাদের ব্যাপারে জনগণের মধ্যে কিছুটা কনফিডেন্সের ঘাটতি আছে। এটি আপনি মনে করছেন? ঠিক একদমই যদি কুয়েটের জায়গায় যাই, আমরা দেখতে পাচ্ছি যে কুয়েটে ছাত্র দলের মানে শিক্ষার্থী যাদের সাথে আপনাদের অনেক নেতার পরিভাষায় যে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল, তো ছাত্র দলের সাথে এই ঘটনাকে কেন্দ্র করেই তো অনেক দূর আন্দোলন আগালো। তো এখনো কুয়েটে সেই একদিক থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে যে তাদের বিরুদ্ধে অসদাচরণের জন্য কেন নোটিশ দেওয়া হয়েছে, আবার শিক্ষকরা আন্দোলন করছে যে তাদের প্রতি অসম্মান করা হচ্ছে। তো কোন দিকে তাহলে যাচ্ছে আসলে? আপনারা যারা পলিটিক্স করেন, তাহলে এই বাংলাদেশে পরিবর্তনের বাংলাদেশে এই দুটো জায়গায় সমন্বয়ের আপনারা দায়িত্ব কতটুকু পালন করছেন? আলটিমেটলি ক্ষতি তো হচ্ছে শিক্ষার্থীরা। ক্ষতি শিক্ষার্থীরা হচ্ছে, এটা ঠিক। শিক্ষার পরিবেশ ক্ষতি হচ্ছে। এখন শিক্ষকরা তো তাদের শিক্ষাদান করেন, ওনারাও যদি শিক্ষাদান না করেন তাহলে তো আমরা শিক্ষার্থী হইতে পারবো না। তো দাবির জায়গা তাদের যেটা ছিল, তারাও অসদাচরণ বা ভিসিকে অপসারণ করা নিয়ে তাদেরও একটা বক্তব্য তৈরি হয়েছে সেই জায়গা থেকে। শিক্ষার্থীদের বক্তব্য তাদের মতো, তারাও এবং তারা তাদের জায়গায় সফল, যে তারা আন্দোলন করে তারা তাদের দাবি দেওয়া মানিয়ে নিয়ে সবাইকে সেটা নিতে বাধ্য করে তারা ভিসিকে অপসারণ করেছে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এর পরবর্তীতে শিক্ষকেরা তাদের নিজেদের রাইটস, নিজেদের সম্মান নিয়ে তারা কিভাবে ভাববেন এবং সেটা নিয়ে তারা কিভাবে স্ট্যান্ড নেবেন, সেটা তো শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তারা নেবেন না। তারা যে বিষয়টা নিয়ে গ্রিপ্ট, তারা সেটা নিয়ে কথা বলবেন। তারা সে জায়গা থেকে বলছেন, শিক্ষার্থীরা তাদের জায়গাটা থেকে বলছে। তো আমরা ছাত্র সংগঠনের প্রতিনিধি, ছাত্র সংগঠন হিসেবে বা শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিনিধি হিসেবে আমরা শিক্ষার্থীদের পাশে থাকি সবসময়, এটা ঠিক। কিন্তু যখন যে এইটা গ্রেটার ইন্টারেস্ট, এটা শুধু শিক্ষার্থী বা শিক্ষকদের মধ্যে আটকে নেই, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্রম দ্য বোথ অফ দ্য সাইডস। এখন সেই জায়গাটাই অবশ্যই আমাদের পক্ষ থেকে বা আমাদের জায়গা থেকে সুষ্ঠু সমাধান, নিজেদের মধ্যে বোঝাপড়া এবং কি কি সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা এবং সামগ্রিকভাবে এই বিষয়গুলোর উপর আলোকপাত করে সমস্যার সমাধান করা দুই পক্ষ থেকে, এটাই আমাদের প্রত্যাশা, কাম্য। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় সিলি কোনো বিষয় নিয়ে দিনের পর দিন পাঠদান বন্ধ থাকে, এটির পেছনে কি কোনো রাজনীতি কাজ করে মনে করছেন? কারণ কোনো কিছু হলেই দাবি হচ্ছে ভিসি প্রভিসির পদত্যাগ, প্রথম এটি, এবং পদত্যাগ হচ্ছেও আবার সাথে সাথে। তো এরকম অস্থিরতা কতদিন চলবে আসলে? এককভাবে কি একটি বিশ্ববিদ্যালয়ের খুব একটা হচ্ছে এটা আমি কিন্তু দেখিনি। আর আমি আমার এই 12 বছর অ্যাক্টিভিজমের জীবনে আমি একটাই পদত্যাগ দেখেছি, সেটা কুয়েটের। আমরাও এই সময়গুলোতে অনেকবার অনেক কিছু নিয়ে দাবি জানিয়েছি, সেটা ফ্যাসিস্টের আমলে ঠিক আছে, পদত্যাগ হয়নি। কিন্তু ভিসি পদত্যাগের এক্সাম্পল ছিল, আপনি যদি বিএনপি আমলে দেখেন সেদিক দিয়ে শামসুন্নাহারের ঘটনা নিয়ে অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বরিশালে তো কালকে সিদ্ধান্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা যদি হয় তাহলে সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল হবে। মানে এগুলা খুবই মানে 5 আগস্টের পরে এরকম দুইটা ঘটনা ঘটছে, যদি ঘটে তো সব জায়গায় সেটা হচ্ছে না, চাইলেই সবাই হয়ে যাচ্ছে না। এমনকি বড় বড় ঘটনা আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেন, যেখানে শিক্ষার্থীরাই একটা শিক্ষার্থী পক্ষই শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, যে সাম্য ছাত্রদলের কর্মীর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার সবসময় আরেকজন স্টুডেন্টের পক্ষ নেওয়ার কথা, সেখানে না নিয়ে আমি প্রশাসন মানে আমার যে রক্ষক বক্ষক আমরা যেটা বলি, সেই রক্ষককে আমরা আরো রক্ষা করতে চাচ্ছি, সেদিক দিয়ে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা আলোচনা করছি না যে আসলে গাফিলতিটা তার, আলটিমেটলি যখন আপনি দায়িত্বে থাকেন সেই দায়িত্বের মধ্য দিয়ে যদি কোনো কিছু ত্রুটি বিচ্যুতি হয়,
সেই দায়িত্বটা আপনার, এবং সেটা যদি হয় লাশ পড়ার মতো ঘটনা, এবং 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি লাশ পড়েছে, একটি হলের মধ্যে একজন মানুষকে ছাত্ররা পিটিয়ে মেরে ফেলেছে, এবং এটা হলো এই ঘটনা, সাম্যর ঘটনা, সাম্যকে সন্ত্রাসীরা খুন করেছে। জি, তো এই 2টা ঘটনা এই ভিসির আমলে ঘটেছে, এবং কোনো বাড়ি ভিসির পদত্যাগের কথা আর সামনে আনা যাচ্ছে না, যে একটা গোষ্ঠী কোনো না কোনো ভাবে সেই ভিসিকে প্রোটেক্ট করছে। সেই গোষ্ঠীটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে, সেই গোষ্ঠী সবসময় একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখে, নারীদের অবমাননা করে, রিসেন্টলি জাতীয় সঙ্গীত অবমাননা করা এবং রাজাকারদের নাম নিয়ে স্লোগান দেওয়া, তারা সেই কাজগুলো করে যাচ্ছে ক্রমাগত, এবং আমরা মনে করি তারা বাংলাদেশের বিপক্ষের মানুষ। তাদের অনেক সময় তাদের সাথে কিন্তু আমরা, আপনি যদি সুনির্দিষ্টভাবে কোনো দলের নাম বলেননি, কিন্তু তাদের সাথে তো আষ্টেপৃষ্টেভাবে আপনারাও বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যেই সময়ে তারা ছিল নিপীড়িত। আমরা তাদের অধিকারের কথা বলেছি, যখন তাদেরকে অধিকারের থেকে বঞ্চিত করা হচ্ছিল, তাদের উপর আক্রমণ করা হচ্ছিল, ফ্যাসিস্ট কর্তৃক তারা নিপীড়িত হয়েছিল, এবং সেই সময় আমরা তাদের পাশে ছিলাম, তাদের হয়ে কথা বলেছি। কিন্তু আমরা এই 5 আগস্টের পরে দেখছি সম্পূর্ণ আলাদা সিন। আমরা যেটা চাচ্ছি সম্পূর্ণ বিপরীত তাদেরকে চাইতে হবে। আমরা যে রাস্তায় হাঁটবো সম্পূর্ণ বিপরীত রাস্তায় তারা হাঁটবে। এইভাবে তো কোনো সুসম্পর্ক কারোর সাথে কারোর হয় না, হওয়ার কথা না। যে আমার ছোট ভাই মারা গিয়েছে, আমার সংগঠনের কর্মী মারা গিয়েছে, আপনি আছেন ভিসিকে প্রোটেকশন দেওয়া নিয়ে, আপনি কথা বলেন ভিসির প্রোটেকশন নিয়ে। সেই প্রোটেকশন তো ছাত্রলীগ দিত তাদের ভিসিকে, যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার জাল বিছিয়েছিল সেই সময়। সেই ভিসিকে প্রোটেকশন দিতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে। আপনারা কি এখন আমাদের গায়ে হাত তুলবেন যে আমরা কেন আমাদের ভাইয়ের প্রতি দায়িত্বহীনতার জন্য আমরা ভিসির পদত্যাগ চাচ্ছি? আরিফিন হিজবুল্লাহ, অনেকগুলো প্রশ্ন জমে আছে, আমি দুটো প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে অনেকটা সময় কিন্তু দেখা যায় যে আন্দোলন শুধুমাত্র যৌক্তিক কারণে হলেও এর পেছনে অনেক সময় ইন্ধনও থাকে, শিক্ষকদেরও ইন্ধন থাকে একটা পক্ষের, এটি অস্বীকার করার উপায় নেই। এক ভিসি সরে গেলে ওই জায়গাটা তো ফাঁকা থাকে না, অন্য কেউ আসে। আবার অনেক সময় দেখি যে এই যে আপনারা ট্যাগ দিয়ে দেন শিক্ষার্থীরা বা বিভিন্ন রাজনৈতিক দল, এই ভিসি এর নিয়োগ, এই ভিসি এর নিয়োগ, এবং তাকে যৌক্তিক কারণেও সরানোর দাবি তুললে তখন আরেকটা পক্ষ পাশে থাকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা অভিযোগ তো মনসুরা তুলেছেনই, আপনার কি মনে হয় এখানে? এখানে আমার মনে হওয়ার কোনো কিছু নাই, কারণ আমি প্রথমে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের আপনি যখন বিশ্ববিদ্যালয়ে একটা হত্যার ঘটনা ঘটবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর, সেখানে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তির একটা দায় থাকেই। সেটা কি পদত্যাগ করলেই সমাধান? সেটা পদত্যাগ করলে সমাধান কিনা সেটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষার্থীরা দাবি তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখন দাবি তুলে, যেইভাবে কুয়েটের শিক্ষার্থীরা দাবি তুলেছে এবং আন্দোলনে গিয়েছে, যেভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি তুলে আন্দোলনে গিয়েছে, একইভাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগের দাবিটা কুয়েট কিংবা বরিশালের দাবির মতোই জনপ্রিয় হয়ে ওঠে শিক্ষার্থীদের মধ্যে, তাহলে তো ভিসি স্বাভাবিকভাবেই সেখানে থাকতে পারবে না। কারণ শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি থাকতে চায় তাহলে তাকে জোর করে থাকতে হবে, আর এই জোর করে থাকার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে কখনোই শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না। নিশ্চয়ই, কিন্তু এখানে তো দুই পক্ষ, মনসুরার কথা অনুযায়ী সেই পক্ষটা তো সবসময়ই ছিল। ধরেন কুয়েটেও এরকম পক্ষ ছিল, বরিশালেও এরকম পক্ষ আছে। তো যতদিন পর্যন্ত আমাদের ক্যাম্পাসগুলোতে এই যে ধরেন যে এই রাজনীতিটা থাকবে, এটা কিন্তু থাকবেই, আমাদের এক্সিস্টিং ছাত্র রাজনীতি, এবং শুধুমাত্র ছাত্র রাজনীতি হচ্ছে খুবই সহজ টার্গেট, সবাই শুধুমাত্র ছাত্র রাজনীতির কথা বলে, কিন্তু শিক্ষক রাজনীতি এইটা কিন্তু ছাত্র রাজনীতির থেকে মোটেও কম ক্ষতিকারক কোনো কিছু না, এটার কথাটা কেউ কখনোই বলে না। তো ফলে এই ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতির মধ্যে তো ভিসি, প্রভিসি বা প্রক্টরের চেয়ারগুলো মিউজিক্যাল চেয়ারের মতো ব্যাপার। জি, ফলে এইখানে দলীয় রাজনীতির চেয়ে ওই মিউজিক্যাল চেয়ারেরও একটা আলাদা রাজনীতি আছে, যে ওই চেয়ারটাতে কে বসবে আর কি। ফলে এই সব কিছু মিলেই এই ঘটনাগুলো ঘটে, এবং এই ঘটনাগুলো ঘটতেই কোনোভাবে যখন এই দাবিটা এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে শিক্ষার্থীদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়, তখন কিন্তু সেখানে ক্যাম্পাসে থাকা সম্ভব হয় না। ফলে আমার বক্তব্য হচ্ছে
কুয়েট কিংবা বরিশালের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও যদি এই দাবিটা এইরকম জনপ্রিয় দাবি হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষেও তো থাকা সম্ভব হবে না, এটা স্বাভাবিক। আবারও অস্থিরতা দেশের নানা অঙ্গনে, সে বিষয় নিয়ে কথা বলছি। আমি ফিরছি জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরা আলম আপনার কাছে। আমরা একটু, এই যে আপনারা বলছেন যে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা, সেই সমস্যা আপনারা দলীয়ভাবে বলছেন, শিক্ষার্থীরা বলছেন, দাবি বিভিন্ন জায়গায় আন্দোলন করতে হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যানারে, একসাথে হতে পারছেন না। সেই শিক্ষার্থীদের যে অবিভক্ত প্ল্যাটফর্ম, সেটি তো ছাত্র সংসদ নিশ্চয়ই। সেই ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহের জায়গাটা কি একটু কম? এটা একটা এক ধরনের প্রপাগান্ডা। আগ্রহের ব্যাপার তো কম তো নাই, ইনফ্যাক্ট আমরাই বোধহয় সবচেয়ে কার্যকরী এবং সুন্দর যে প্রস্তাবনা ডাকসু নিয়ে, সেটা আমরা দিয়েছি, যেটা যুগোপযোগী এবং হচ্ছে যে এখনকার শিক্ষার্থী যারা আছে তারা সেটার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। এবং এটা একটা বড় ধরনের সংস্কার, যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনও যদি মনে করে যে এই ধরনের সংস্থার প্রস্তাবনা তৈরি করবে, তাদের 2 বছর লেগে যাবে। আমরা সেই কাজটা করে দিয়েছি অ্যাজ এ শিক্ষার্থীদের সংগঠন, জি, আমরা সেই কাজটা তাদের করে দিয়েছি। তো এরপরেও বারবার প্রশ্ন কেন উঠছে যে ছাত্রদল চায় না, মানে এটা এক ধরনের ভাঙা রেকর্ড। কিছু মানুষ বারবার আপনার কানের কাছে বলবে যে ওরা চায় না। এবং আমরা কি, আমরা বিএনপি ক্ষমতায় ছিল, আমরা বিএনপির সহযোগী সংগঠন, তো সেই জায়গা থেকে আমরা পাওয়ার প্র্যাকটিস করেছি। তো কোনো না কোনোভাবে আমাদেরকে জাস্ট সেই অপোজিটে দাঁড় করায় দেওয়া যে ভাই ওরা পাওয়ার, ওরা এগুলো হোল্ড করতেছে এবং হতে দিচ্ছে না। তো বিষয়টা সম্পূর্ণ উল্টা, যে আমরা বারবার বলছি যে আপনারা একটা সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে, যে এখনো যে আওয়ামী দোসরেরা রয়ে গেছে বিভিন্ন ধরনের সেটআপে, আপনি রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে শিক্ষকদের মধ্যে যারা আছে, কিছু ডিপার্টমেন্ট, বিশেষ করে পারফরমেন্স স্টাডিজ যেসব ডিপার্টমেন্ট আছে, এইসব ডিপার্টমেন্ট কিন্তু একদম 90% আওয়ামী লীগ। এছাড়াও হাতে গোনা কয়েকটি ডিপার্টমেন্ট নিষিদ্ধ থাকুক, নিষিদ্ধ কেউ আছে, আগেও অনেকে নিষিদ্ধ ছিল, তো নিষিদ্ধ থাকায় কি তাদের মানুষজন কোথাও ছিল না এমন হয়েছে? না, তাদের মানুষেরা ছিল লুকিয়ে। মানে ছাত্র সংসদের ভোট যদি এখন হয়, তাহলে তো সেটি ছাত্রলীগ নামে কেউ ইলেকশন করতে পারছে না। ছাত্রলীগ নামে না করলো, কিন্তু যখন এই ধরনের গণ অভ্যুত্থানের পরে এরকম একটা গোষ্ঠী আপনি জানছেন যে বিভিন্ন জায়গায় থেকে যাচ্ছে, আমাদের জন্য অস্বস্তিকর, আমি তো মনে করি যে বাকিদের জন্য অস্বস্তিকর। সেই জায়গা থেকে কাজ করা এবং একটা ছাত্র সংসদ হওয়ার পরেও সেখানে ঠিক করে কাজ হচ্ছে কিনা, অথবা আমরা দেখেছি যে আগের ডাকসু ইলেকশনে যে পরিমাণ ভোট চুরি হয়েছিল, ম্যানিপুলেশন হয়েছিল, তো সেম মানুষগুলো কিন্তু রয়ে গিয়েছে। আমরা লাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে রোকেয়া হলে ছাত্র সংসদ ইলেকশন 2019-এ যেই ভোট ম্যানিপুলেশন এবং ব্যালট বক্স পাওয়া গিয়েছিল, সেখানে ওই ছাত্রলীগের সাথে হলের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপর হাউস টিউটরেরা জড়িত ছিলেন। তারা আবারও এক্সটেন্ডেড হয়েছেন রোকেয়া হলের প্রপোস্টের মাধ্যম দিয়ে, এখন পর্যন্ত তারা আছে। তাহলে এটা কি রিস্কি না? যে আমি জানছি যে এই রোকেয়া হলের এই এরা তখন ম্যানিপুলেশনের সাথে জড়িত ছিল, আবার ডাকসু হলে এরা অন্য কারো পক্ষে হয়ে যে ম্যানিপুলেশনটা আবার করবে না, সেটা নিয়ে আমি কিভাবে নিশ্চিত থাকতে পারি? তাহলে এটা আমার জন্য, আমি তো এখানে স্বচ্ছতার কোনো গ্যারান্টি পাচ্ছি না। তাহলে মানে ডাকসুর নির্বাচন মানে মোটামুটি কি এই 2-4-6 মাসে হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? ডাকসুর নির্বাচন হওয়ার আগে ভিসির দায়িত্বশীল হইতে হবে। ভিসি এক জায়গায় বসে আছে, তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছে, তার প্রশাসনের মধ্যে আওয়ামী অন্যান্য সংগঠনগুলো তো আমরা দেখেছি যে তারা বলছে যে জুনের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে, না হলে তারা আন্দোলনে যাবে। যত দ্রুত সম্ভব কমপ্লিট করতে হবে, এটা সবার দাবি। ওকে, আমি একটু একই প্রশ্নে আসি। আরিফিন হিজবুল্লাহ, আপনারা তো রাজনৈতিক শক্তি বা প্ল্যাটফর্ম হয়েছেন, আপনারা এই রাজনৈতিক শক্তি, এটি কি রাজনৈতিক দল হিসেবে আমরা বলবো না রাজনৈতিক শক্তি বলবো? না, এই মুহূর্তে আমরা রাজনৈতিক দল না। শিক্ষার্থীদের এই ধরনের এই যে ডাকসু নির্বাচন বা অন্য সেক্ষেত্রে কি আপনাদের আলাদা কোনো প্রতিনিধিত্ব থাকবে, বা আপনারা কোনো নমিনেশন বা মনোনয়ন দিবেন কি,
নাকি কেউ সাপোর্ট দিবেন? এটা যখন মানে ছাত্র সংসদ নির্বাচনগুলো এগিয়ে আসবে তখন হয়তো আমরা এটা সিদ্ধান্ত নিব। ব্যাপারটা এরকম না যে সকল বিশ্ববিদ্যালয়ে হয়তো একই রকম সিদ্ধান্ত হইতে পারে। এটা আমরা কেস বাই কেস, ইউনিভার্সিটি বাই ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনারা একসাথে আন্দোলন করেছেন, তাদের একটা অংশ এখন এনসিপি। সেখান থেকে আপনাদের এই যে আলাদা হয়ে যাওয়া, এইটি কি আদর্শিক নাকি রাজনৈতিক সিদ্ধান্ত, কোনটি এবং কেন আপনাদের আলাদা হতে হলো? এনসিপিতেও গেলেন না, অন্য রাজনৈতিক দলগুলোও আপনাদের পছন্দ হলো না, স্বতন্ত্রভাবে থাকলেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলও না, একটু কি স্পষ্ট করবেন? আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, জি, আমরা মনে করেছি যে নাগরিক কমিটি থেকে রাজনৈতিক দলে উত্তরণের যে প্রক্রিয়া, তার মধ্যে কিছু জিনিস নিশ্চিত করে তারপর সেই প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে যে প্ল্যাটফর্মটি হয়েছিল নাগরিক কমিটি, আমরা এই প্ল্যাটফর্মের মধ্য থেকে কিছু মৌলিক দাবি পূরণ করার জন্য আন্দোলনটি হোক সেটা চেয়েছি। এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট ছিল যে একটা অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে নিলে সেটা বাংলাদেশের মানুষের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হতে পারে। এর বাইরেও কিছু মৌলিক নোক্তা আমাদের ছিল রাজনৈতিক দল গঠনের সময়, যার মধ্যে দলের ভিতর গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বচ্ছতা, এই প্রশ্নগুলো আমাদের মধ্যে ছিল। ফলে এই জায়গাগুলো নিয়ে যেহেতু আমাদের উত্থাপিত সমস্ত প্রশ্ন রিজলভড হয় নাই, ফলশ্রুতিতে আমরা এনসিপিতে জয়েন করি নাই। কিন্তু আমরা মনে করেছি যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের সহযোদ্ধাদের লাশ দেখেছি, শহীদ হতে দেখেছি। ফলে এইখান থেকে এই জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের বাংলাদেশের মানুষের প্রতি কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট থেকে আমরা এই আপ বাংলাদেশ প্ল্যাটফর্ম করেছি এবং আমরা বলেছি যে আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে 5টি গণহত্যা মোটা দাগে আওয়ামী লীগের সময় হয়েছে, শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের দিনের একটি গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এই জুলাই গণহত্যা, এই 5টি গণহত্যার জন্য আলাদা আলাদা ট্রাইব্যুনাল করে প্রত্যেকটি গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা একটা ইন্টারিম অর্ডার, বিচারের মধ্য দিয়ে এটা পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ হবে। পাশাপাশি সরকার বলেছে 30 কার্য দিবসের মধ্যে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র দিবে, আমরা সেটির জন্য অপেক্ষা করছি। এখন আমাদের ফোকাস থাকবে এই 5টি গণহত্যার জন্য স্পেসিফিকভাবে আলাদা আলাদা ট্রাইব্যুনাল করে বিচার নিশ্চিত করা। এবং আপনারা দেখবেন যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, পুলিশ প্রশাসনের কয়জনকে এই গণহত্যার জন্য আমরা গ্রেফতার করতে পেরেছি, আমরা এই মিলিটারি পার্সনদের মধ্যে কয়জনকে গ্রেফতার করতে পেরেছি, বড় বড় আর্মি অফিসিয়ালদের দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল এবং আপনার এই তাদের উপর গ্রেফতারি পরোয়ানা ছিল, তারা এখন কোথায়? 626 জনকে যে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই 626 জনের নাম কেন মিলিটারি প্রকাশ করলো না? আমরা জানতে চাই এই 626 জন কারা, যাদেরকে আমরা এখন খুঁজে পাচ্ছি না, এবং তারা কিভাবে পালিয়ে গেল। এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দিতে হবে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানার মধ্য দিয়েই বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং তা পূরণের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন রাজনীতিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা। একদম ছোট্ট করে জানতে চাই, তাহলে এই মুহূর্তে আপনারা যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মও না, আপনাদের সাথে রাজনৈতিক প্ল্যাটফর্ম, আপনারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেননি, আপনাদের সাথে তাহলে কারা থাকছে? তারা কি সকল রাজনৈতিক দলেরই যে ইচ্ছা পছন্দ হয় আপনাদের সাথে যাওয়ার সুযোগ আছে? আমাদের এখানে সকল জুলাইয়ের ঐক্যে যারা ছিলেন সমস্ত জুলাইয়ের অংশীজন, সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি, প্ল্যাটফর্ম আমাদের এইখানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা কি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন পরবর্তীতে? নাগরিক কমিটি থেকে তো আমরা দেখলাম এনসিপি হলো, আপনারাও কি তার আগে জাস্ট গ্রুমিং করছেন? আমরা যে আমার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আমরা মনে করছি এই প্রাথমিক লক্ষ্যমাত্রা অ্যাচিভ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের কাছে আমরা নতুন রাজনীতি প্রপোজ করব। কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে বিভিন্ন, সেই ট্যাগ নিয়ে কি আপনারা চিন্তিত? এই ট্যাগ নিয়ে আমরা চিন্তিত না, কারণ আমরা মনে করছি যে এই ট্যাগিং এর মধ্য দিয়ে 17 বছর আমরা এই ট্যাগিং সন্ত্রাসকে অতিক্রম করেই হাসিনা রেজিমকে হটাই দিছি। ফলে ট্যাগিং আমাদেরকে হয়তো সাময়িকভাবে আমাদের পথ বাধাগ্রস্ত তৈরি করতে পারে, কিন্তু এই ট্যাগিংটা আমরা যেহেতু হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারের ট্যাগিং অতিক্রম করতে পেরেছি, আমাদের সামনে এখন যে সমস্ত ট্যাগিং আসবে
সেগুলোকে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ। 1 মিনিট সময় দিব মনসুরা, সেটি হচ্ছে যে দিন যত যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদ বিরোধী বৃহৎ রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন নিয়ে একটু দূরত্ব মনে হচ্ছে। তো এই দূরত্বের সাথে যদিও বলা হয় লেজুর ভিত্তিক সংগঠন হবে না, কিন্তু তারপরও তো বৃহৎ সংগঠনের প্রভাব থাকে। তো দিন যত জড়াবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই ছাত্রদের শিক্ষার্থীদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যারা ছিলেন তাদের মধ্যে ঐক্য কতটুকু আসলে ধরে রাখতে পারবেন, আর সেই ঐক্য ধরে রাখার মূল মন্ত্রটা কি? দেখুন, ঐক্য ধরে রাখার মূল মন্ত্র হচ্ছে শিক্ষার্থীরা, যেটা আমাদের কমন ইন্টারেস্ট, যে আমরা সবাই ছাত্র সংগঠন, সবাই শিক্ষার্থীদের নিয়ে ভাবি, তাদের অধিকার আদায় করা আমাদের প্রথম কর্তব্য এবং আমরা সেই বিষয়ের উপরেই ফোকাস থাকি। এখন যখনই শিক্ষার্থীদের প্রশ্ন আসছে তখনই এই রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, যে কালকে আমাদের ভাই নিহত হয়েছে, সেখানে এক পক্ষ দেখার চেষ্টা করছে সেটাকে অন্যভাবে, ছেলেটাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চাঁদাবাজ, নেশাগ্রস্ত, উদ্যানের পাশে কেন নিহত হইল, বিভিন্ন ধরনের প্রশ্ন। এইসব প্রশ্নের মুখোমুখি করে তারা নিজেদের এম্বারাস করছে, সাথে সাথে আমাদেরও করছে। তো এই যে ঐক্যগুলা, যে আমি আমার ভাই নিহত হয়েছে আমি পাশে পাচ্ছি না ওদেরকে, ওর সাথে ঐক্যের আমার কি দরকার, বা ও তো কোনোভাবেই আমার ঐক্যের অংশ হতে পারে না। তো এই পরিস্থিতিটা যখন চলতে থাকবে, একের পর এক ঘটনা ঘটবে, সব কিছু নিয়ে দূরত্ব বাড়বে এবং আমাদের ন্যাশনাল সিম্বলস নিয়ে যখন কথা হয় তখনই একটা পক্ষ ওই জায়গাটা থেকে সরে যায়, সেই জায়গাগুলো থেকে নারী অধিকার নিয়ে কথা উঠলে এক পক্ষ সরে যায়। যখন এগুলো হয় তখন হচ্ছে আমরা কমন হয়ে এক জায়গায় দাঁড়াতে পারি না। তো এই সমস্যাগুলোর সমাধান হলে সবাই কিছু কমন ইন্টারেস্ট যত বাড়বে তত হচ্ছে আমাদের ঐক্য শক্তিশালী হবে এবং ঐক্য হবে আলটিমেটলি। 30 সেকেন্ডে জানতে চাই যে ঐক্য কি কেবলমাত্র আওয়ামী বিরোধী বা ছাত্রলীগ বিরোধী সময়ই থাকবে, বা একমাত্র মহা ঔষধ? এছাড়া কি ঐক্য বাংলাদেশের মানুষ দেখবে না? এই দূরত্ব যোজনী হতে থাকবে? আমার মনে হয় যে জুলাইয়ের মধ্য দিয়ে যে ঐক্য গঠিত হয়েছে এই ঐক্য বাংলাদেশে থাকবে। আর যতটুকু আমরা দূরত্ব দেখছি এটা রাজনৈতিক বিরোধিতা, প্রত্যেক রাজনৈতিক দল বা মত তার নিজস্ব পলিটিক্যাল স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেই একটা বৃহত্তর অবশ্যই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরিফিন হিজবুল্লাহ এবং অসংখ্য ধন্যবাদ মনসুর আলম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সবার উপর দেশ, আর দেশের প্রয়োজনে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।